বাংলাদেশ ষড়ঋতুর দেশ। ঋতু পরিবর্তনের সাথে প্রকৃতির যেমন পরিবর্তন হয়, তেমনি পরিবর্তন হয় মানুষের মন এবং স্বভাবগত বৈশিষ্ট্যেরও। প্রত্যেকটি ঋতুর সাথে আমরা আমাদের বিভিন্ন অনুভূতির সামঞ্জস্য করতে পারি। শুধু যে আমাদের মন পরিবর্তন হয় তা কিন্তু না, একই সঙ্গে মানসিক বিভিন্ন ব্যাধি সেগুলোরও নানান পরিবর্তন হয়। সুপ্রিয় দর্শক, প্রমিসেস জানতে চায়ের আজকের পর্বে আমরা আলোচনা করব মাদকাসক্তের সাথে ঋতু পরিবর্তনের সম্পর্ক। আর এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন সাইকিয়াট্রিস্ট ডাক্তার এ.কে.এম. খালিকুজ্জামান। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। এই যে ঋতু পরিবর্তনের কথা বললাম, এখন যেমন আমাদের শীতকাল চলছে, তো এই শীতকালের একটা সময় আবার পরিবর্তন হবে এবং আসলে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আমাদের ষড়ঋতু বলেও এখন যে আসলে ৬টা ঋতুই আছে, অনেক সময় আমরা সেটা টের পাই না। কিছু প্রমিনেন্ট ঋতু সেগুলোই আমরা বেশি ফেস করি এবং সেটার সাথে আসলে আমাদের মানসিক নানান রকম পরিবর্তন হয়। যখন গরমকাল তখন আমাদের একরকম মনের অবস্থা থাকে, শীতকালে আরেক রকম মনের অবস্থা, বর্ষার সময় আরেক রকম মানসিক অবস্থা থাকে। তো এই যে আজকে আমরা যে বিষয়টা নির্ধারণ করেছি মাদকাসক্তির সাথে ঋতু পরিবর্তনের সম্পর্ক, এই জায়গাটা নিয়ে আপনার কাছে আসছে যে আপনি কেমন দেখেন? ধন্যবাদ আপনাকে। এখন তো শীতকাল চলছে। শীতের সেই শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে। স্কুলের সেই আপনার বার্ষিক পরীক্ষা এই সময়ে হতো, বিশেষ করে নভেম্বরের শেষে। তখন পরীক্ষা শেষ হলে কিভাবে বেশি মানে সময়টাকে সকালবেলা ঘুম থেকে উঠতে হয়, তখন মনে হতো যে পরীক্ষা শেষ, একটু বেশি করে ঘুমানোর সুযোগ আসবে। তারপরে নানা বাড়িতে বা দাদা বাড়িতে পিঠার উৎসব, পায়েস খাওয়ার ধুম, সেই স্মৃতিগুলো খুব মনে পড়ে। মানে রিল্যাক্স না, শীতকালের সাথে একটা রিল্যাক্স টাইমিং, একটা রিল্যাক্সেশনের সময়, একটা ভ্যাকেশন, একটা উৎসব মুখর পরিবেশ, বছরের শেষ প্রান্ত, তখন মানুষের অনেক হিসাব নিকাশের একটা সময় থাকে, পালা থাকে। পাশাপাশি ছাত্র ছাত্রী যারা শৈশবকালে, তাদের একটা আনন্দ ঘন পরিবেশ, যে নতুন বছরে নতুন ক্লাসে উঠার একটা পরিবর্তন, একটা উৎসব, শেষ বছর যেটা পড়াশোনা শেষ করে আবার নতুন করে শুরু করা, একটা সবকিছু মিলিয়ে প্রকৃতির সাথে মানুষের জীবনের একটা মানে প্রচন্ড একটা সমন্বয় বা একটা আমরা একটা সম্পর্ক দেখতে পাই। সেটা শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, সার্বিক অর্থনৈতিক, সামাজিক সব বিষয়েই মানুষের একটা পরিবর্তন দেখা যায়। এই জন্য ঋতুটা আমাদের সবকিছুর উপরে একটা প্রভাব ফেলে। এই প্রভাবটা কিন্তু বলা যায় যে আর্থসামাজিক দিক থেকে বলেন বা পরিবেশগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক ক্ষেত্রে সব জায়গায় আমরা দেখতে পাই যে বিশেষ করে শীতকালে আমাদের যে পরিবর্তনগুলো থাকে, যে উৎসবগুলো থাকে, যেমন ছাত্রছাত্রীদের পরীক্ষা শেষ হয়ে যায়, তারা তখন একটা আনন্দ ঘন একটা খেলাধুলায় একটা রিল্যাক্স টাইম তারা পেয়ে যায়। যারা চাকরিজীবী বা ব্যবসায়ী যারা থাকেন, তারাও একটা পরিবর্তন আসেন যে সারা বছরে তারা হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত থাকেন। প্রাপ্তির একটা আনন্দ ঘন পরিবেশ থাকে যে বছরে কি কি পেলাম, কি কি হারালাম। পাশাপাশি যারা বিভিন্ন রকম সমাজসেবা থেকে শুরু করে কর্মকাণ্ডে জড়িত থাকে, তারাও সেটার পরিবর্তন বুঝতে পারে। সবকিছু মিলিয়ে গোটা সমাজ ব্যবস্থার মধ্যে একটা আনন্দ ঘন পরিবেশ বিরাজ করে এই বছরের শেষ বা শীতকাল। ঠিক গ্রীষ্মকাল বা গরমকালেও কিন্তু আবার দেখা যাচ্ছে মধুমাস, অনেক ধরনের ফলের একটা সমাহার হয়। সেখানে বিভিন্ন রকম ভাবে প্রাকৃতিক অনেক পরিবর্তন আসে। ষড়ঋতুর যে একটা পরিবর্তন, সেটাও কিন্তু লক্ষ্য করা যায়। গ্রীষ্মকাল, বর্ষাকাল থেকে শরৎকাল, শীত ঋতু, শীতকাল, এই ৬টা ঋতুর মধ্যে কিন্তু কিছু কিছু ঋতুকে আমরা বুঝতে পারি না, যেমন হেমন্ত, শরৎ, এই দুটা কখন আসে কখন যায় আমাদের কিন্তু
পরিবর্তনটা খুব ক্ষণিষ্ণু বলা যায়, বা মানে অল্প সময়ের জন্য এই পরিবর্তনটা চলে আসে। সার্বিকভাবে আমরা বলবো যে ঋতুর সাথে মানুষের তার মানসিক পরিবর্তন, শারীরিক পরিবর্তন, আর্থিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন, পারিবারিক সবকিছুর উপর একটা প্রভাব থাকে। তো এই মাদকাসক্ত রোগীদের সাথে এই ঋতু পরিবর্তনের কি সম্পর্ক দেখেন? হ্যাঁ, এটা আমাদের অনেকগুলো স্টাডি আছে। জি। স্টাডিতে আমরা দেখেছি যে আমাদের বিশেষ করে উইন্টার সিজন বা সিজনাল প্যাটার্ন, যেটা শীতকাল অথবা গরমকাল বা গ্রীষ্মকালে মানুষের শারীরিক এবং মানসিক কি অসুস্থতার বৃদ্ধি পেয়ে থাকে। দেখা গিয়েছে যে জাপানে একটা স্টাডি ছিল, সেটা হচ্ছে যে আপনার স্ট্রোক বা যেটাকে আমরা বলি পক্ষাঘাতগ্রস্ত রোগ, যেটা মানে প্যারালাইসিস হয়ে যায়, অবশ হয়ে যায়, যেটা ব্রেইনের সমস্যা। স্ট্রোক হচ্ছে ব্রেইনের যে অসুস্থতা, আমাদের মস্তিষ্কজনিত সমস্যা। স্ট্রোক এবং সাথে এমআই, যেটাকে আমরা বলি হৃদরোগের সমস্যা, মায়োকার্ডিয়াল ইনফার্কশন যেটা বলা হয়, এই দুটার প্রভাব কিন্তু জাপানে স্টাডিতে দেখা গেছে যে শীতকালে এদের প্রকোপ বেড়ে যায়। অর্থাৎ হসপিটালে এই ধরনের রোগীদের ভর্তির সংখ্যা আগে গরমকাল থেকে বা গ্রীষ্মকাল থেকে, সামার থেকে বেশি হয়। কয়েকটা স্টাডিতে আমরা দেখেছি এটা। অনুরূপভাবে বাংলাদেশেও দেখা যায় যে শীতকালের মধ্যে আমরা ডায়াবেটিসের হার বেড়ে যেতে পারে, পাশাপাশি স্ট্রোক এবং অন্যান্য শারীরিক সমস্যা সেটা কিছুটা বৃদ্ধি পায়, যেমন অ্যাজমা, শ্বাসকষ্ট, শ্বাসজনিত সমস্যা, পরবর্তীতে জ্বর, সর্দি, কাশি কিছু থাকে। শিশুদের নিউমোনিয়াটা একটু বেড়ে যায় এই সময়টাতে। মানে শৈশবের, বিশেষ করে ছোট শিশুদের যারা নিউবর্ন থাকে বা যারা অ্যাডোলেসেন্ট পিরিয়ডের শৈশবকালের যারা, কৈশোরের যারা ছেলে মেয়েরা থাকে, তাদের শ্বাসজনিত সমস্যাগুলো, সংক্রমণ বা নিউমোনিয়া, এগুলো বৃদ্ধি পায়। অনুরূপভাবে আমরা দেখেছি যে শীতের মধ্যে মানুষ একটু স্থিরতা পায়। তাদের বলা যায় যে কর্মচঞ্চলতা বা অতি দ্রুতগামী যে জীবনের একটা প্রভাব, সেটা শীতকালে কিছুটা স্তমিত থাকে, কিছুটা বলা যায় যে সাইলেন্ট বা কিছুটা স্থির। সেক্ষেত্রে কিন্তু আমরা আরো কিছু স্টাডি দেখেছি যে ডিপ্রেশন বা হতাশা, এটা কিন্তু শীতকালে কিছুটা বেড়ে যায়। আবার মানুষের আয় রোজগার না থাকলে যেটা হয়, তখন তারা একটা অভাবের মধ্যে থাকে। সেই অভাব থেকে তাদের নানা প্রকার বলা যায় যে অনৈতিক কাজ বা অসামাজিক কাজ অথবা অন্যায় কাজের মধ্যে লিপ্ত হতে হয়, কারণ তাদের আয় রোজগারের প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা বিভিন্নভাবে মাদকের সাথেও জড়িয়ে পড়তে পারে। হতাশা, দুশ্চিন্তা, এগুলো থেকে বাঁচার জন্য তারা তখন এই পথটাকে বেছে নিতে পারে। মাদক, বিশেষ করে ব্যবসাও হতে পারে, কিংবা মাদক গ্রহণ হতে পারে। এক্ষেত্রে আমরা দেখব যে, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে অনেক ক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট, এটা মাদকের ব্যবহার, ব্যবসা, এই জায়গাগুলো, মানে ট্রাফিকিং, এই জিনিসগুলো এটা বৃদ্ধি করতে পারে, বাড়িয়ে দেওয়ার একটা সম্ভাবনা রাখে সম্ভাবনা আছে বিভিন্ন সময়, বিশেষ করে যারা ভালনারেবল থাকে বেশি। আচ্ছা, যারা অত্যন্ত মনস্তাত্ত্বিক দিক থেকে যারা দুর্বল থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা বেশি। এবং এটা যখন হয়ে যায়, তখন তারা সেখানে আসক্তিতে পড়ে যায়। আবার দেখা যাচ্ছে যে ডিপ্রেশন এমন একটা পর্যায়ে চলে যায় যে তখন তারা সেক্ষেত্রে নানা রকম সমস্যা থেকে তাদের অনেক ধরনের বাধা বিঘ্ন বা যেটাকে আমরা বলতে পারি যে তাদের যে আয় রোজগার বা তাদের যে জীবনের চঞ্চলতা, সেটা না থাকার জন্য তারা অনেক ধরনের পথ বেছে নিতে পারে। সে তার মধ্যে মাদক একটি হতে পারে। অনেক সময় এটা অপচিকিৎসা বা বিনা চিকিৎসার জন্য অনেকেই আত্মহত্যার পথ বেছে নিতে পারে। এটা আমরা সিজনাল প্যাটার্নে দেখেছি। আরেকটা জিনিস আপনি বলেছিলেন যে এই যে যেমন উইন্টারটা একটা উৎসবেরও ব্যাপার থাকে, তো এই উৎসবের সাথে কিভাবে রিলেটেড আসক্তি, সেই জায়গাটা নিয়ে একটা বিরতির পরে আসছি। প্রিয় দর্শক, একটা বিরতির সময় হয়ে এলো, আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি।
প্রিয় দর্শক, প্রমিসেস জানতে চাই বিরতির পরে আবার ফিরে এলাম। কথা হচ্ছে মাদকাসক্তির সাথে ঋতু পরিবর্তনের সম্পর্ক নিয়ে ডাক্তার এ.কে.এম. খালিকুজ্জামানের সঙ্গে। ডক্টর, যেই জায়গাটাতে আমরা ছিলাম যে ঋতু পরিবর্তনের সাথে অনেক কিছু রিলেটেড। একেক ঋতুতে আসলে একেক ধরনের কালচারাল জিনিস দেখা যায়। তো আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা হয় যে শীতকালের সাথে বেশ কিছু উৎসব জড়িত আছে। শীত ঋতুটা আমাদের এখানে যে সময়টাতে আছে সেই সময় বেশ কিছু উৎসব আছে, বছর শেষ। আম বাচ্চাদের ক্ষেত্রে স্কুল কলেজে ফাইনাল এক্সাম হয়ে যাচ্ছে, একটা ভ্যাকেশন হচ্ছে সেই সময়ে। আ একই সঙ্গে ক্রিসমাস আছে, এই সময় আমাদের বিজয় দিবস আছে। আ জানুয়ারি মাসেও এরকম নতুন বছর শুরু হওয়ার সেটাও একটা উৎসব। বাচ্চারা স্কুলে যাচ্ছে নতুন করে। তো এই উৎসবের সাথে কিভাবে আসক্তির জায়গাটা জড়িত? এটা আমরা প্রায় দেখে থাকি যে আমাদের যখন উৎসবগুলো আসে তখন আমাদের একটা মনে একটা উৎফুল্ল ভাব তৈরি হয়। একটা ইউফোরিয়া একটা শরীরে চলে আসে। মানসিকভাবে তখন সবাই এই জিনিসটাকে উপভোগ করতে চায়। যেমন দেখা যাচ্ছে যে আমাদের বিজয় দিবসে আমরা ভীষণ আনন্দ বোধ করি। আমরা একটা স্বাধীনতার প্রাপ্তি, সেই সাথে আমাদের আ মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ। সেখান থেকে আমরা তো অবশ্যই আমাদের একটা চেতনা, আমাদের একটা সার্বভৌমত্বের চেতনা, জাতীয়তার চেতনা এবং চেতনার অগ্রভাগে আমাদের মুক্তিযুদ্ধের একটা উপস্থিতি, সেটা আমাদেরকে অনেকখানি এগিয়ে নিয়ে যায়। আবার অনেকভাবে দেখা যায় যে কিছু, কিছু উৎসবে আছে, যেমন এই সময় দেখা যাচ্ছে যে শীতের মধ্যে অনেক আত্মীয়স্বজনের বিয়ে, শুভ বিবাহের উৎসব থাকে। হ্যাঁ, সেটাও একটা বিয়ের সিজন। সেটা একটা উইন্টার। আনন্দের বিষয়। সেক্ষেত্রেও দেখা যায় যে কিশোর-কিশোরীরা বা যারা তরুণ-তরুণী তারা তখন ওইখানে আনন্দ করতে গিয়ে অনেক সময় তারা দেখা যাচ্ছে যে কিছুটা নেশার দ্রব্য নেশার ব্যবহার দ্রব্য, করছে। সেটা অভিভাবক বা যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের অজান্তেই তারা এটা গোপনেই সেবন করতে থাকে বা করতে পারে। কিন্তু হয় এরকম। মানে এছাড়া উৎসবগুলোতে নেশার উৎসবগুলোতে এখানে একটা ট্রিগারিং হয়। অর্থাৎ আমাদের যে রিওয়ার্ড সিস্টেম ব্রেইনের যে একটা আনন্দ উপভোগের যে একটা জায়গা আছে, সেটা তখন এটাকে আবার আ আ উদ্বেলিত করে বা এটাকে আমাদের ওয়েভ সৃষ্টি করে। এখানে আমাদের একটা ঢেউয়ের সৃষ্টি হয় যে এটাকে আমরা আবার একটু এনজয় করি, একটু গ্রহণ করি। এটা আসতে পারে। এই জায়গাটাতে আসলে এই আইডিয়েশনটা কোথা থেকে আসা আমার জানা নেই। যে উৎসব হলেই সেখানে কোনো না কোনো নেশার দ্রব্য ব্যবহার করাটা প্রয়োজন। আমি বলছি না যে সবাই যে আসক্ত হয়ে যায় তা না। কিন্তু কেউ শুধুমাত্র সেদিনকার আনন্দের জন্য এটা হ্যাঁ, করতে অনেকে চায়। এখানে তো এই মানে অনেকে নতুন করে হ্যাঁ, এই জায়গাটাতে আমার জায়গাটা হচ্ছে এরকম যে নেশার দ্রব্য ছাড়া কি আনন্দ আসলে অসম্পূর্ণ? নেশাটা তো আসলে কিছু অংশ করে, সবাই না। যেটুকু অংশ করে তাদের মধ্যে দেখা যাচ্ছে যে পুরনো যারা আছেন তারাই আবার অনেক নতুন বন্ধু সৃষ্টি করে। আচ্ছা। এটা একটা কৌশল তাদের। কারণ এই আনন্দের দিনগুলোতে তখন আনন্দে মাতোয়ারা হয়ে যায় সবাই। যে বেশ আনন্দে থাকে বা উৎসবমুখর পরিবেশে থাকে। তখন কিন্তু কেউ কাউকে একটা কিছু যদি বলা হয় যে, "তুমি এটা আজকের জন্য শুধু আজকের জন্য সেবন করো।" একটা কৌতূহল। শুধু আজকের জন্য। আর কোনদিন তোমাকে বলব না, তোমাকে এটা ধরার প্রয়োজনও নাই বা এই বিষয়ে তোমার অ্যা এটা উপভোগ করে যে তুমি একটা আস্বাদন পাচ্ছ, টেস্ট পাচ্ছ সেটার প্রয়োজন নেই। আজকের জন্য শুধু করো। এই আজকে করতে গিয়েই কিন্তু আমাদের একটা কথা আছে যে, "ফার্স্ট ডোজ ডাজ দ্য ড্যামেজ।" ১ম ডোজটাই কিন্তু তার সর্বনাশের মূল হয়ে সর্বনাশ যায়। করে দিচ্ছে। তাহলে নতুন বন্ধুদেরকে কিন্তু আহ্বান করা বা তাদেরকে এই নেশার মধ্যে প্রবেশ করানোর একটা আ প্রচন্ড রকম একটা চমৎকার একটা কৌশল থাকে এই উৎসবমুখর দিনগুলোতে। যার জন্য অভিভাবক থেকে শুরু করে গার্ডিয়ান থেকে শুরু করে সকলেই, শিক্ষক সবাই এই দিনগুলোতে খুব ভীতিকর পরিবেশে থাকেন, আতঙ্কিত থাকেন যে তারা তাদের সন্তান, শিক্ষকদের, ছাত্র-ছাত্রীরা আবার নেশার মধ্যে জড়িয়ে পড়ছে কিনা। বিভিন্ন সময়ে ফেস্টিভ্যাল গুলোতে রিল্যাপস রেটও বেড়ে যায়। রিল্যাপস রেট বেড়ে যাচ্ছে। যারা পুরনো আসক্ত থাকে তারা তারা হয়তো ভালোই হ্যাঁ, আছে। তারা ক্লিন থাকে সারা বছর। কিন্তু এই সময়ে এসে তারা নিজেদের অ্যা আর নিজেদেরকে ধরে রাখতে পারে না। এতটাই তারা আ এনজয়েবল হয় যে তারা তাদের অতীতকে ধরে রাখতে পারে না। তারা এই দিনটাতে কিছু উপভোগ না করলে হয় না। এই 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 নিয়মেই বা এই ইচ্ছাতেই তারা আবার রিল্যাপস হয়ে পড়ে। এটা একটা মাদকাসক্তির বড় কারণ হতে পারে।
বিশেষ করে সাইকিয়াট্রিক বা মেন্টাল হেলথের ক্ষেত্রে। এবং আসক্ত যারা মানে যারা সোবার লাইফ প্র্যাকটিস করছেন তাদের জন্য এই ফেস্টিভ্যাল গুলো একটা লুপ হোল, একটা লুপ হোলে সে পড়ে যেতে পারে। সেই জায়গাটাতে তার তাহলে অনেক সাবধান থাকাটা প্রয়োজন। আরেকটা বিষয় হচ্ছে যে উইথড্রয়াল প্রবলেমটা বা ইনটক্সিকেশন, যেটা হচ্ছে নেশা করার কারণে যে তার যে শারীরিক পরিবর্তন হয়, তার শরীর কম্পন হয়, তার শরীরে যে কষ্টকর যে সমস্যাগুলো, ব্যথা বেদনা পেইন যেগুলো হয়ে থাকে, এটা শীতকালে কিছুটা কম হয়। যেটা গরমকালের থেকে শীতকালে এই তার ফিজিক্যাল প্রবলেমগুলো, যার জন্য কি হয় এই সময়টাতে তখন সে নিশ্চিন্তে চুপচাপ ঘরে বসে তার বন্ধুদের সাথে সে নির্দ্বিধায় নিশ্চিন্তে নেশা করতে পারে। এটাও কিন্তু একটা বড় কারণ। তখন হয় কি তার মধ্যে সেই কষ্টকর দিনগুলো হয় না, কষ্টকর প্রভাবগুলো উপসর্গগুলো আসে না, কম আসে। হ্যাঁ, সেই ফিজিক্যাল যে ডিস্ট্রেস প্রবলেমগুলো সেগুলো কিন্তু গরমের মধ্যে বা শীতকালে না হয়ে গ্রীষ্মকালে সামারের মধ্যে টেম্পারেচার তখন হাই থাকে, তখন তাদের যে প্রবলেমগুলো হয় উইন্টারে কিন্তু এটা কম হয়। হয়ে থাকে কিন্তু অনেক কম। এই তখন উইন্টার একটা মজা থাকে, আনন্দ থাকে বেশ একটা, সেই সময় অনায়াসে তারা এগুলোকে বেশি বাড়িয়ে দেয়। এটা একটা বড় কারণ, অন্যতম কারণ। আরেকটা দেখা যাচ্ছে অ্যালটিটিউডের ক্ষেত্রে, যেমন মনে করেন আমাদের দেশের থেকে আরো উত্তরে যে দেশগুলো আছে তাদের তাপমাত্রা আরো কম, এবং সেই ক্ষেত্রে অনেক জায়গায় স্নোফল হয়, তুষার পড়ে। তো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তারা অনায়াসে ঘরে বসে হয়তো কিছুটা নেশার মধ্যে থাকছে, তারা তাদের সোশ্যাল ড্রিঙ্কার যারা সামাজিকভাবে কিছু অ্যালকোহল নিয়ে থাকে, মদ নিয়ে থাকে, তো সেগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা অন্যান্য সিজনের থেকে এই সিজনটাতে তারা এটাকে প্রেফার বেশি করে। আর আমাদের দেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই একই রকম, যে অনায়াসে বসে যেহেতু শারীরিক সমস্যাগুলো কম হচ্ছে, ফিজিক্যাল কোমরবিডিটিস বা ফিজিক্যাল প্রবলেমগুলো, এটা তাদের একটা অন্যতম কারণ যে আমরা নেশাটা করে থাকি। তাহলে দেখা যাচ্ছে যে ডিপ্রেশন, সে সাথে অ্যাডিকশন, যেটা আমরা সাবস্টেন্স অ্যাডিকশন, সবই এই উইন্টার সিজনে বা সামার সিজনের মধ্যে তারতম্য হয়। এবং সেটার সাথে ফেস্টিভ্যাল একটা ইম্পর্টেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। তারপর নিউ ইয়ার কামিং, নববর্ষের একটা, সেটাই নানান রকম ফেস্টিভ্যাল, মানে আমাদের দেশের প্রেক্ষাপটে ফেস্টিভ্যালের টাইমটাই তো আসলে উইন্টার। তো সেই উইন্টারের টাইমটাতে আসক্তির জায়গাটাও আসলে এইভাবে অনেক ক্ষেত্রে রিলেটেড আছে। আরেকটা বিষয় হচ্ছে বনভোজনের একটা সময় থাকে। এখানে এই ক্ষেত্রে সবাই কিছু না কিছু আউটসাইড, সাইট সিইং এ বের হয়, বিভিন্ন জায়গায় যায়, কারণ এই সময়টা বেড়ানোর সময়, ভ্রমণ করার একটা সুন্দর উপযুক্ত সময় শীতকাল। তখন দেখা যাচ্ছে যে সেই ক্ষেত্রে বনভোজনে গেলে তখনও তারা আনন্দে মাতানো হয়ে যায়। আর যারা পূর্ব থেকে আসক্ত থাকে তারা কিন্তু এই সময়টাতে আবার স্লিপ করে ফেলে, তারা আবার রিল্যাপস কেসে চলে আসে। আর এখানটাতে আসলে ওই আইডিয়েশনের জায়গাটা নিয়ে আমার একটু প্রশ্ন, যেটা আমি বলছিলাম যে কোন রকম নেশার দ্রব্য ব্যবহার ছাড়া কি আনন্দ অসম্পূর্ণ থাকে কিনা। যারা ইউজ করছে সে কিন্তু আগে এটা জোগাড় করে নিচ্ছে, হুট করে যে সে ব্যবহার করে ফেলছে সেই জায়গাটা কম, হয়তো মানে যে সার্কেলে সে যাচ্ছে সেখানে কোনো না কোনো ভাবে জিনিসটা মজুদ আছে, সেই সার্কেলের মানুষগুলোর কিছু অংশ অন্তত এটাই ভাবে যে আনন্দের সাথে এই নেশার দ্রব্যটা ব্যবহার করাটা ইম্পর্টেন্ট, সে কারণে সেখানে এটা অ্যাভেলেবল আছে, রাইট? তো এই জায়গাগুলো আসলে আমাদের অ্যাওয়ারনেস এর জায়গা, যে আনন্দ করার সাথে আসলে নেশা জাতীয় দ্রব্য ব্যবহার করতেই হবে, এটার কারণটা কি? এছাড়া তো আনন্দ করা যায়, এবং এছাড়াও আনন্দ খুব চমৎকার ভাবে ফুলফিল হওয়া সম্ভব হতে পারে। এটা আমরা এটা যদি দেখি যে ইভান প্যাভলোভের যে একটা থিওরি আছে ক্লাসিক্যাল কন্ডিশনিং, জি, যে আমাদের এই আপনার টক জাতীয় আচারের নাম শুনলেই কিন্তু আমাদের জিভ দিয়ে পানি চলে আসে। তো এইটা এরকম একটা কন্ডিশনিং হয়ে যায়, মানে যারা অ্যাকচুয়ালি ইউজ করে, যারা আগে থেকে আসক্ত, তাদের ক্ষেত্রে কন্ডিশনিং হয়ে যায়, যে কারণে তখন তারা আপনার এই একটা ফেস্টিভ্যালের সাথে তখন এটাকে কোরিলেট করে ফেলে, এটা কন্ডিশনিং করে ফেলে যে না এই ফেস্টিভ্যাল হলে আমাকে একটু খেতেই হবে। সেটাই। একটা বিরতির সময় হয়ে এলো, বিরতি থেকে এসে আবার আমরা কথা বলছি। প্রিয় দর্শক, আরেকটা ছোট বিরতি নিচ্ছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। চলছে প্রমিসেস জানতে চাই,
আজ আলাপ হচ্ছে মাদকাসক্তির সাথে ঋতু পরিবর্তনের সম্পর্ক নিয়ে সাইকিয়াট্রিস্ট ডাক্তার A.K.M. খালিকুজ্জামানের সাথে। ঋতু পরিবর্তনের সাথে কিভাবে আসক্তি জড়িত সেই জায়গাটা আমরা জানলাম। বেশ অনেকক্ষণ আমরা আলাপ করেছি আসলে। অনেক ভ্যারিয়েবলস আছে, অনেক ইভেন্টস আছে, সেই সমস্ত কারণে হয়। এবার এখানটাতে যদি আমরা আসি যে কারো যদি ধরুন তার রিল্যাপসই হয়েছে, সে সোবার লাইফ লিড করছিল, সে রিকভারি ছিল, কিন্তু এই ঋতু পরিবর্তন, ফেস্টিভ্যাল, এই সমস্ত ট্রিগার ফ্যাক্টর গুলো যখন আসলো, আসার পরে তার রিল্যাপসই হয়ে গেল, সেই সময় অ্যাকচুয়ালি তার কি করণীয়? হ্যাঁ, এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বা বিষয়, যে যখন রিল্যাপস হয়ে যাচ্ছে বা তারা পুনঃ আসক্তে চলে যাচ্ছে, এবং সেটা যাওয়াটাই খুব স্বাভাবিক, এবং এটার মাত্রা আমাদের আরেকটা পরিসংখ্যান আছে, যে দেখা যাচ্ছে যে 32 থেকে 35% এইটা আসক্তিতে চলে যাচ্ছে। আচ্ছা, রিল্যাপস হলে আসক্তিতে আবার চলে যাচ্ছে 30-35%-এর মতো আমরা পাচ্ছি। তো সেটা যখন পাই তখন আমাদের আগে থেকে সাবধান হতে হবে, যে যেন এইটা আমাদের পুনরাবৃত্তি না হয়, ফার্দার যেন এই অকারেন্সটা আমাদের না হয়। এবং সেক্ষেত্রে আমাদের প্রথমেই হচ্ছে এটার প্রিভেনশন নেওয়া। আমি অনেক অভিভাবককে দেখেছি যারা 31st নাইট বা ক্রিসমাস ইভ অথবা ম্যারেজ সেরেমনি প্রোগ্রাম, উইডিং পার্টিজ, বা আপনার বিভিন্ন রকম পিকনিক বা ডিফারেন্ট ফেস্টিভ্যাল, বিভিন্ন রকম সমস্যা বা উৎসবগুলোতে তারা কিন্তু তাদের সন্তানদের যারা আসক্ত হয়ে গেছে, ভালো হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু তারা খুব প্রিকশন বা খুব সাবধানতা অবলম্বন করে। তারা ওই দিন প্রয়োজন হলে অভিভাবক তারা তাদের সন্তানদের সাথে অবস্থান করে, যেন আমার সন্তান কোনোভাবেই কোনো রকম ভাবে আবার বিপথে না যায়, বা কোনোভাবেই যেন সে কোনো সুখানুভূতির মধ্যে, আসক্তির সুখানুভূতিতে না পড়ে। এবার যদি কারো হয়েই গেছে, আর যদি হয়েই যায়, হয়ে তো যাচ্ছে, যেহেতু 30-35%-এর আমাদের একটা স্টাডি আছে, সেক্ষেত্রে আমাদের মূল করণীয় হচ্ছে, যদি সে আসক্ত হয়ে পড়ে তাহলে তার আবার সেই আসক্তির পর্যায়ে সে চলে গেল, মানে সে আবার অ্যাডিকশন, আমরা বলবো যে অ্যাডিকশন সাইকেলে সে পড়ে গেল, মানে বিষয়টা তার কাছে পুরো আবার শুরু হয়ে গেল। এখন এই শুরু হওয়ার বিষয়ের মধ্যে আমরা প্রথম থেকে আবার যা পাচ্ছি সেটা হচ্ছে তার উইথড্রয়াল হবে, তার বিভিন্ন রকম বেড়া উঠবে, তার ইনটক্সিকেশন বা বিভিন্ন রকম মানে বিষক্রিয়া শরীরের মধ্যে শুরু হবে। এইগুলো আবার পুনরায় শুরু হচ্ছে, এবং এই শুরু হওয়ার কারণে এইটা থেকে সে আবার নিজেকে সেভ করার জন্য, নিরাপদ রাখার জন্য আবার সে আসক্ততে জড়িয়ে পড়ছে। কারণ যখনই সে আসক্ত থেকে নিজেকে বিরত রাখবে, সে নিজেকে যখন অ্যাওয়ে রাখবে, মানে ফ্রম দ্য প্রহিবিশনে রাখবে, বা আমরা যেটাকে বলি যে আসক্ত থেকে সে নিজেকে সরিয়ে রাখতে যাচ্ছে, সরিয়ে রাখতে গেলেই তার মধ্যে উইথড্রয়াল সিম্পটম শুরু হয়ে যায়, বা ফিজিক্যাল প্রবলেমগুলো। ফিজিক্যাল প্রবলেমগুলোকে আবার মিনিমাইজ করা, বা এটাকে মানে এটাকে স্বাভাবিক একটা পর্যায়ে আনার জন্য আবার আসক্ত হতে হবে, তাকে আবার ইউজ করতে হবে। জি, কারণ ইউজ না করলে তার শরীরবৃত্তীয় যে সমস্যাগুলো, এগুলোতে যথেষ্ট যন্ত্রণা, কষ্ট, এটা থেকে সে বাঁচার জন্য আবার আসক্ত হতে হয়। তখন আসক্ত হলে সে কিছুটা সময় সে মানে যেটাকে আমরা বলবো ব্যথা মুক্ত, বেদনা মুক্ত, বা ফিজিক্যাল প্রবলেম ফ্রি কিছু সময় পায়। যখন আবার শুরু হয়, আবার তাকে আসক্ত হতে হয়। এই একটা সাইকেলের মধ্যে সে চলতেই থাকে, এগেইন আবার। এবং এই জন্য দেখা যাচ্ছে যে আমাদের তখন অনেক রিল্যাপস পেশেন্ট তখন আমাদের কাছে আসে, যে আমরা এখন কি করব। তখন এটাকে আমরা তখন বলি যে আপনাদের এই মুহূর্তে যদি আমরা আপনাদের সুচিকিৎসা করতে চাই, তাহলে পুনরায় আপনাদেরকে আবার ভর্তি হতে হবে। আমরা আবার অ্যাডমিশনের জন্য তাদেরকে সাজেস্ট করি। অ্যাডমিশনটা কিন্তু মানে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে, যেটা হলো সবচেয়ে ভালো একটা পন্থা, যেটাতে তারা পুরোপুরিভাবে প্রোগ্রামটাকে নিতে পারে, যেটাকে আমরা বলি রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম। অনেক রিল্যাপসের রোগীকে যেমন বলতে শুনেছি যে আমি মাত্র 2 দিন ব্যবহার করেছি, তারপরেই আমাকে দিয়ে গেছে রিহ্যাবে, এবং সেটা নিয়ে খুব কমপ্লেইনও থাকে। তো 2 দিন ইউজ করার পরে ট্রিটমেন্ট শুরু করার বিষয়টা কি আসলে আপনার কাছে কি মনে হয়, সেটা কি ঠিক আছে? না, এটা আসলে আমাদের কোনো প্রোটোকলে আসে না। কারণ 2 দিন কোনো ট্রিটমেন্টের পর্যায়ে আসে না। হতে পারে সে কিছুটা ডিটক্স হতে পারে,
কিন্তু ডিটক্সিফিকেশন বা ডিটক্স বা নির্বিষক্রিয়া, যেটা আসক্ত থেকে তাকে বিষক্রিয়া থেকে নির্বিষ করার জন্য যেটুকু সময় প্রয়োজন হয়, সেটা আমরা জানি যে এক একটা সাবস্টেন্সের জন্য এক এক সময় লাগে, কিন্তু সার্বিকভাবে 2 থেকে 3 সপ্তাহ, মানে এটা আমরা 28 দিন বা 4 সপ্তাহ পর্যন্ত আমরা অনায়াসে বলতে পারবো যে নির্বিষ ক্রিয়াটাকে পরিপূর্ণ করার জন্য বা ডিটক্সিফিকেশন পিরিয়ডটাকে কমপ্লিট করার জন্য তাকে 28 দিন পরিপূর্ণভাবে হাসপাতালে ভর্তি থাকতে হবে। বাসায় রেখে আমার মনে হয় যে অভিভাবক যারা আছেন তাদের পক্ষে সম্ভব হয় না যে এই প্রোগ্রামটাকে বাসায় রেখে কমপ্লিট করা, কারণ যে কোনো মুহূর্তেই সে আবার বাইরে চলে যাবে বা কোনো না কোনোভাবে সে নেশায় আবার জড়িয়ে পড়বে বাসায় থেকে। হয়তো বাড়িতেই থাকবে, কিন্তু বাড়িতেই থাকবে, কালেক্ট করে নিতে পারবে। হ্যাঁ, এটা এমন ভাবে করবে যেটাতে বাসার বয়োজ্যেষ্ঠ যারা আছেন, অভিভাবক যারা আছেন, তারা কিন্তু বুঝতেই পারবেন না। কিন্তু এটা হসপিটাল সেটআপটা হচ্ছে সবচেয়ে ভালো, উত্তম। একজন যেমন বলছিলাম যে অনেকে এরকম বলতে শুনি যে রিল্যাপস হয়েছে, হয়তো দুবার ইউজ করেছে, কিন্তু তাকে ট্রিটমেন্ট শুরু করতে হয়েছে কারণ সে ওই দুবারের যে মানে দুবার ব্যবহার করার পরে তার মধ্যে যে আচরণগত পরিবর্তন, তার ভিতরে যে শারীরিক পরিবর্তন, সেটা আগে যেরকম ব্যবহার করত সেই রকম অবস্থায় চলে গেছে। কাজেই সেই জায়গাটাতে অ্যাকচুয়ালি ভ্যালিড যে সে দুবারই করুক আর 4বারই করুক, যেহেতু তার কন্ডিশনটা একদমই আগের জায়গায় চলে গেছে, কাজেই নতুন করে ট্রিটমেন্ট শুরু করাটাই তার জন্য ভ্যালিড। হ্যাঁ, সেটা আমরা বলবো যে প্রথম থেকে শুরু করতে হবে। প্রথম থেকে শুরু করা, এই প্রথম থেকে শুরু করাটা কিন্তু যদিও তার জন্য কষ্টকর বা তার মন মানতে চায় না, কিন্তু এটা কিন্তু তার জন্য আলটিমেট কনসার্ন হচ্ছে তার জন্য ভালো। আবার যারা থেরাপিউটিক কমিউনিটিতে থাকে, যেমন মনে করেন যে এই বিভিন্ন রকম এনএ মিটিং বা বিভিন্ন অ্যাসেম্বলি বা বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, অথবা প্রতিনিয়ত যারা অ্যানোনিমাস প্রোগ্রামে থাকে, থেরাপিউটিক কমিউনিটিতে থাকে, তারা কিন্তু তাদের রিল্যাপস হওয়ার সম্ভাবনা কম থাকে। আচ্ছা, কিন্তু সবাই কিন্তু এই থেরাপিউটিক কমিউনিটি অ্যাক্টিভিটিজ এর মধ্যে থাকে না, যার জন্য রিল্যাপস কেসটা কিন্তু হয়ে যায় অনেক। আর এটা থেকেই তখন শুরু হয়ে যায় আসক্তি। এই থেরাপিউটিক কমিউনিটি আসলে কিভাবে হেল্প করে? এটা আপনার একটা বলবো যে একটা আমাদের সার্বক্ষণিক একটা ধারণা, সার্বক্ষণিক একটা কার্যক্রম, যে সে বাসা যাচ্ছে, সে কাজ করছে, পড়াশোনা করছে বা চাকরি ব্যবসা যেটাই করছেন, করার পরবর্তীতে একটি সময় সে আবার তার সেন্টারে গিয়ে অ্যানোনিমাস মিটিং এর সাথে সে সময় দিচ্ছেন। সেখান থেকে সে আবার কিছুটা কাউন্সেলিং সেশনে থাকছেন, তার পরবর্তীতে সে তার সাইকিয়াট্রিস্টের ফলো আপও থাকছেন, সাইকোলজিস্টদের থেরাপিউটিক অ্যাপ্রোচে থাকছেন। এই যে কন্টিনিউয়াস যে তার একটা লাইফস্টাইল, এই লাইফস্টাইল গুলো এইভাবে অনেকগুলো একসাথে যে অ্যাক্টিভিটিস গুলো, এটাকে আমরা একটা থেরাপিউটিক কমিউনিটি হিসেবে ধরে নিতে পারি। তার মানে এখানে হেল্পটা কোথায় হচ্ছে? ওই যে তাকে প্রতিদিনই একবার ওইটাতে মানে সেন্টারে যাওয়া বা কমিউনিটির সঙ্গে মিট করা, এখানে প্রতিদিন হলে ভালো, অ্যাকাউন্টেবিলিটি তৈরি না হয় তাহলে তার পক্ষে হচ্ছে যে আমরা যেটা বলি যে একটা নির্দিষ্ট সময়ে সপ্তাহে 3 দিন অথবা সপ্তাহে সর্বনিম্ন 2 দিন, 1 দিন হতে পারে। এই বিষয়টা কিন্তু একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায়। যদি সপ্তাহের দিনটা বেশি হয়, তাহলে তার মধ্যে যে আপনার যে মাদক প্রতিরোধ করার যে একটা মোটিভেশন মানে পাওয়ার, সেটা কিন্তু চলে আসে। আর যদি সপ্তাহে কম সময় এখানে দেয়, তাহলে থেরাপিউটিক কমিউনিটি যে প্রোটোকল সেটা মেনটেন হয় না। যারা রিল্যাপস হওয়া বা পুনরায় বা আসক্ত হওয়ার সম্ভাবনা বেশিই থাকে, হয়েই থাকে। সেজন্য আমাদের এইটাকে মনে রাখতে হবে। আর বিশেষ করে সিজনাল প্যাটার্ন যেটা বললাম, সিজনাল প্যাটার্ন কিন্তু তার অনুভূতি, তার আসক্তির প্রতি যে একটা আকাঙ্ক্ষা, ইচ্ছা, তার পেশনা, এগুলো কিন্তু বেড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু এই আমাদের যে অ্যানোনিমাস মিটিং গুলো, অ্যানোনিমাস প্রোগ্রাম গুলো, এটার অ্যাক্টিভিটিসটাকে তখন বেশি বাড়িয়ে দিতে হয়। এই জন্যই দেখা যাচ্ছে যে সিজনাল পিরিয়ডের মধ্যে আমাদের সেন্টারের সাথে সম্পর্কটা বা অ্যানোনিমাস মিটিং গুলো, এটার মধ্যে আমাদের বেশি ইনভলভ থাকতে হবে। সেক্ষেত্রে আমরা যদি এমনও হতে পারে যে আমরা কোথায় রিকভারি, আমরা যেটাকে বলি মিলন মেলা করতে পারি, রিকভারি একটা সিম্পোজিয়াম হতে পারে, কোথাও কোনো একটা রিসোর্টে রিকভারিদের একটা যেটাকে বলি ট্যুর হতে পারে, ট্রাভেল হতে পারে, সেটা ভালো লাগবে। সেখানে অনেক
কিছু তাদের মধ্যে রিচার্জিং হবে, তাদের মোটিভেশনটাকে আরো এনহ্যান্স করা হবে, মানে তাদের অন্তর্নিহিত শক্তিগুলোকে আরো পুনরুজ্জীবিত করা হবে, আরো বেশি শক্তিশালী করা হবে। সেক্ষেত্রে হবে কি, এই ফেস্টিভ্যাল গুলোতে এই 31st নাইট বলেন, যত কিছুই বলেন, এর মধ্যে তারা কিন্তু আসক্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে। চমৎকার বলেছেন। একটা বিরতি নিয়ে আবার আসছি। সময় হয়ে এলো আমাদের বিরতির। প্রিয় দর্শক, আবার বিরতির সময় হয়ে এলো। আশা করছি আমাদের সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, আবারও ফিরে এলাম প্রমিসেস জানতে চাই। আজ কথা হচ্ছে সাইকিয়াট্রিস্ট ডাক্তার এ.কে.এম. খালিকুজ্জামানের সাথে মাদকাসক্তির সঙ্গে ঋতু পরিবর্তনের সম্পর্ক, এই বিষয়ের উপর। ডক্টর, আপনি খুব চমৎকারভাবে বলছিলেন যে কি করা যেতে পারে। আমরা আসলে ওই জায়গাটাতে একটু ফোকাস করতে চাই যে এই যে ঋতু পরিবর্তনের সাথে সাথে যারা আসক্ত ব্যক্তি আছেন তাদের পরিবর্তন হচ্ছে, কারো কারো রিল্যাপস হচ্ছে, কারো কারো ইউজ অনেক বেড়ে যাচ্ছে, সেখানটাতে কি করা যেতে পারে যাতে সাবধানতা অবলম্বন করা সম্ভব এবং রিল্যাপস ঠেকানো সম্ভব, যারা ইউজ করছেন তাদের ইউজটা যাতে আরো বেড়ে না যায়, তারা যেন চিকিৎসার জন্য আসে, সেই জায়গাটাতে পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে কি করা যেতে পারে? আমরা যদি ফ্যামিলি ফোকাস করি, পরিবারকে দেখি, তাহলে এখানে পরিবারের অভিভাবক যারা আছেন, যারা গার্জিয়ান আছেন, তারা তো বিষয়টা আগে থেকে বুঝতে পারে যে তাদের সন্তানেরা বা তাদের প্রিয়জনেরা যে কোনো সময় আসক্ত হতে পারে, বিশেষ করে এই ফেস্টিভ্যাল অথবা উৎসব মুখর পরিবেশগুলোতে, যেটা আমরা আগে বলে আসছি। এক্ষেত্রে তারা খুবই সাবধান হতে পারে। তাদেরকে একটা রেস্ট্রিকশন দিয়ে দেওয়া, অথবা তারা যে পরিবেশগুলোতে যাচ্ছে, কাদের সাথে যাচ্ছে সেটাকে খোঁজ খবর নেওয়া, কাদের সাথে তারা মিশছে, কাদের সাথে তারা সহকর্মী হচ্ছে, কাদের সাথে তাদের বন্ধুত্ব হচ্ছে, এটার প্রতি তাদের একটা রেস্ট্রিকশনও থাকা দরকার। একটা বাধাটা মিষ্টি বাধা হবে, মানে একটা সুইট, একটা যেটাকে আমরা বলবো যে একটা এনভায়রনমেন্ট থাকবে, একটা কমিটমেন্ট থাকবে, যেখানে তারা যেন ওখানে অনায়াসে তারা মিশতে না পারে। পাশাপাশি যদি আমরা এর সাথে একটা রিপ্লেসমেন্ট করে দিই, রিপ্লেসমেন্ট থেরাপির মধ্যে যেমন যারা যেখানে যাচ্ছে ঠিক সেরকমই একটা আনন্দঘন পরিবেশ যেটাতে আমরা করলাম, সেটাতে তাদের নিয়ন্ত্রণ থাকে। এই নিয়ন্ত্রণের মধ্যে থাকলে তখন তারা তাদের পুনঃ আসক্ত হওয়ার সম্ভাবনাটা কম থাকে। মানে মাদক ছাড়া আনন্দ ঘন অবস্থান তৈরি করার চেষ্টা করা, বাড়িতে বা বাড়ির বাইরে, যাতে তারা বিনোদনও পায় এবং মাদক ব্যবহার না করে। এটা তাদেরকে শিখাতেও হবে কাউন্সেলিং বা থেরাপির মাধ্যমে, যে মাদক ছাড়াও আনন্দ করা যায় এবং সেটা অত্যন্ত নির্মল একটা স্বাস্থ্যকর আনন্দের মধ্যে জীবনযাপন করা সম্ভব। এটা আমাদের প্রথমে আসতে পারে ফ্যামিলি ফোকাস। পরবর্তীতে আমরা সামাজিকভাবে দেখব যে সমাজে আমাদের যে সমস্যাগুলো হচ্ছে, এটার মধ্যে আমাদের যেহেতু সরকারি কড়াকড়ি নিয়ম কানুন আছে, সেই নিয়মগুলোর পাশাপাশি আমাদের ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে আমরা যারা আছি, সামাজিকভাবে যারা আমরা আছি, তাদেরকে এটাকে বেশি বেশি চর্চা করা, যেন কোথাও কোনো আনন্দঘন পরিবেশে সেখানে যেন কোনো উন্মাদনা বা কোনো রকম আসক্তির কোনো পরিবেশ সৃষ্টি না হয়, সেটাকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করা, অথবা আইন শৃঙ্খলা বাহিনীকে সেটাতে জানানো, তাদেরকে পুনঃভাবে ইনফরমেশন দিয়ে দেওয়া, যেন এখানে এই ধরনের পরিবেশ সৃষ্টি না হতে পারে। আর অ্যাকচুয়ালি সমাজে তো যদি প্রত্যেক নাগরিক অ্যাক্টিভ না হয় এই সমাজ রক্ষার জায়গাটাতে, সমাজটা সুন্দরভাবে, সমাজের সমস্ত কালচার গুলোকে প্র্যাকটিস করা হচ্ছে কিনা, প্রত্যেকে যদি নিজেরা অংশগ্রহণ না করে, তাহলে তো আসলে সেই জায়গাটাতে এই মানে সম্ভব হচ্ছে না। হ্যাঁ, সম্ভব না, কলুষ মুক্ত রাখা সম্ভব নয়। সেটা ঠিক আছে। এটা আমরা আর যেটাকে আমরা বলি যে আমাদের ইউনিভার্সাল ফোকাসের মধ্যে দেখব যে রাষ্ট্রীয়ভাবে আমাদের অনেক বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ থেকে শুরু করে মনোসামাজিক চিকিৎসা, সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট বিস্তৃত হয়েছে। যেমন সরকারিভাবে অনেক হাসপাতাল আছে, বিশেষ করে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট আছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মনোরোগ বিদ্যা বিভাগ আছে। এছাড়া সরকারিভাবে যতগুলো মেডিকেল কলেজ হাসপাতাল আছে, সেখানেও কিন্তু আমাদের মনোরোগ বিদ্যা বিভাগ বা মানসিক বিভাগ নিয়মিত আপনার সেবা প্রদান করা হচ্ছে। আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ হসপিটাল গুলোতেও কিন্তু নিয়মিতভাবে মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। বেসরকারি পর্যায়েও কিন্তু এটার আমরা দেখেছি যে অনেক ভালো চিকিৎসাও হচ্ছে, সেখানেও মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের
একটা উদ্যোগ সৃষ্টি হয়েছে এবং এই উদ্যোগটা সরকারই সৃষ্টি করে দিয়েছে। সরকারিভাবেই এটা বেসরকারিভাবে এটাকে সৃষ্টি করার একটা প্রয়াস তৈরি হয়েছে। তো এটা কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের পুরো চিকিৎসা ব্যবস্থার মধ্যে বা আমাদের হসপিটাল অ্যারেঞ্জমেন্টের মধ্যে বা ম্যানেজমেন্টের মধ্যে আমরা যতটুকু সেবা দিয়ে থাকি, যদিও এটা আমরা বলতে পারি যে এখনো প্রতুল হয়, মানে প্রচুর পরিমাণে হয়নি, কিন্তু আমাদের সেটা ব্যাপকতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ডেফিনেটলি আমাদের ব্যাপকতা আসলেই অনেক বেড়েছে চিকিৎসা সেবার। কিন্তু যে জায়গাটাতে একটা মানে অসমন্বয় আমি দেখি সেটা হচ্ছে যে তারপরও প্রচুর মানুষ এখনো প্রশ্ন করেন যে কোথায় যাব আমি চিকিৎসার জন্য। এই জায়গাটাতে আমার কাছে মনে হয় একটা বড় ইন্টারভেনশন দরকার, যেটা গভর্নমেন্ট থেকে করা প্রয়োজন। এই সচেতনতা বাড়ানো, এই যে নলেজ ছড়িয়ে দেওয়া, এই জায়গাগুলোতে কি করা যেতে পারে? এটা আমরা বলবো যে না, এটা আসলে অনেক আগে থেকেই কিন্তু প্রচারণা হচ্ছে। প্রচারণা হচ্ছে। এই জায়গাটা কিন্তু সরকারিভাবে অনেক আয়োজন হয়েছে, অনেক ব্যবস্থাও নেওয়া হয়েছে। আর কি করা যেতে পারে? বিভিন্ন মিডিয়াতে, ইলেকট্রনিক্স মিডিয়াতে, বিভিন্ন মিডিয়াতে আসছে। এটা ছাড়াও যদি আমরা আরো, যেমন স্কুল কলেজগুলোতে মাদকের উপর যদি আমরা কোনো অধ্যায় শুরু করতে পারি, মাদক থেকে বাঁচা বা মাদক নেশার মানে কুফল থেকে বা এটা ডিসঅ্যাডভান্টেজের উপর যদি আমরা বিভিন্নভাবে এটাকে আমরা প্রচার করতে পারি, বিশেষ করে যুব সমাজের বিভিন্ন অনুষ্ঠানগুলোতে কিংবা বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্যে সামাজিকভাবে, ধর্মীয়ভাবে এই প্রচারণা যদি চালানো হয়, আমাদের বিশ্বাস যেটা মানুষ আরো সচেতন হবে, বিষয়টার প্রতি আরো তাদের জ্ঞান অর্জন হবে এবং এটার কুফল থেকে বাঁচার জন্য যে সাধারণ যে ব্যবস্থাপনাগুলো সেটাও মানুষ জানবে। বিশেষ ব্যবস্থাপনা মানে যেমন হাসপাতালে ভর্তি করে তারা বিভিন্ন প্রোগ্রাম করে যেটা আসতে পারে সরকারিভাবে, বেসরকারিভাবে, সেই বিষয়গুলো তারা বুঝতে পারবে যে কোথাও গেলে আমরা সুচিকিৎসা পাবো, সঠিক নির্ণয় হবে, সঠিক একটা সুশৃঙ্খল জীবনে আমার সন্তানরা বা আমাদের প্রিয়জনরা গড়ে উঠতে পারে, এটাও তারা খোঁজ পেয়ে যাবে। বিদেশে যেমন কমিউনিটি সার্ভিস বলে একটা ব্যাপার আছে, এই জায়গাটা আমার কাছে মনে হয় যেন বাংলাদেশে এখন কমিউনিটি সার্ভিসের জায়গাটা আরো একটু স্ট্রংলি চালু হওয়াটা প্রয়োজন। এটা আসলে আমরা জানি যে বর্তমান সরকারের যে স্বাস্থ্যবিধিতে কমিউনিটি ক্লিনিক কিন্তু চালু আছে। প্রতি ৬,০০০ থেকে ৪ থেকে ৬,০০০ মানুষের জন্য একটা কমিউনিটি ক্লিনিক এবং সেখানে সরকারি পর্যায়ে অনেক ওষুধ চালু আছে। সেই পর্যায়ে তো আসলে আমাদের চিকিৎসা সেবা চলে গেছে, কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক তো দেওয়া সম্ভব নয়। বিশেষজ্ঞ চিকিৎসক এমন আছে যে জেলা পর্যায়েও এখন আমাদের তৈরি হয়নি। বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি হতে সময় লাগছে। সময় আমার মনে হয় একটা পর্যায়ে এটা আরো বিস্তৃত হবে। মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে এখন মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ হচ্ছেন বা যাচ্ছেন। আমাদের মনোচিকিৎসক যারা আছেন, সাইকোলজিস্ট, তাদেরও নিয়োগ হচ্ছে। এবং একটা পর্যায়ে কিন্তু আরো বাড়বে। আরো অনেক পদের সংখ্যা বাড়ানোটা খুব ইম্পর্টেন্ট খুবই প্রয়োজন। যেমন আমি যতটুকু জানি যে পাবনা মেন্টাল হসপিটাল এত বড় একটা হসপিটাল, সেখানে একজন মাত্র ক্লিনিক্যাল সাইকোলজিস্টের পদ আছে। এই জায়গাটা খুব মানে হতাশাজনক। আমরা যদি শয্যা সংখ্যা, যেটা বেড সংখ্যা অনুযায়ী আমরা রেশিও করলে সেখানে অনেক পদ সংখ্যা বাড়ানো দরকার। সেটাই, সেই জায়গাগুলোতে সরকারি হস্তক্ষেপ আসলে ভীষণ ইম্পর্টেন্ট। এটা আমাদের তৈরি হচ্ছে, সামনেই তৈরি হচ্ছে। আমরা জানি যে পরবর্তীতে সরকারি বিষয়গুলো আরো বেশি আমরা আশা করছি তৈরি করবেন। সরকার এই জায়গাটাতে যথেষ্ট মনোযোগ দিক এবং কমিউনিটি সার্ভিসকে আরো উন্নত করার জন্য। কমিউনিটি সার্ভিস আমাদের যেটুকু ডেভেলপড হয়েছে সামনে আরো হবে। আমরা জানি যে এই পর্যন্ত প্রায় ২০-২২ হাজার কমিউনিটি ক্লিনিক আছে, তারাও কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে। সেই থেকে শুরু করে একদম টারশিয়ারি লেভেল পর্যন্ত হসপিটালগুলোতে আমাদের সেবা চালু আছে। অনেক ধন্যবাদ আজকে চমৎকার আলোচনার জন্য। আশা করি দর্শকরা উপকৃত হয়েছেন। সুপ্রিয় দর্শক, শেষ করছি আজকের এই অনুষ্ঠান। আশা করি আপনারা যথেষ্ট উপকৃত হয়েছেন আজকের আলোচনা থেকে। পরবর্তী অনুষ্ঠান নিশ্চয়ই দেখবেন আমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন। খোদা হাফেজ।